আজকে আমরা অগ্ন্যুৎপাত এবং তৎসংক্রান্ত যে ভূমিরূপগুলো আছে সেগুলো ডিটেলে আলোচনা করব। এবং এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। অনেক কিছু টার্ম রয়েছে, যথেষ্ট বড় অধ্যায়, বিভিন্ন দিক রয়েছে, প্রচুর এমসিকিউ এখান থেকে তৈরি হওয়ার জায়গা রয়েছে। সেগুলো সবই আমি হাইলাইট করব এবং তার সাথে কিছু ট্রিক্স বলে দেব, যেখানে যার মাধ্যমে আমরা এত বড় অধ্যায়কে খুব সহজে মনে রাখতে পারি। তো প্রথমত আগ্নেয়োচ্ছ্বাস বিষয়টা কি, অগ্ন্যুৎপাত বিষয়টা কি না, খুব সাধারণ বিষয়। যে প্রক্রিয়ার মাধ্যমে ম্যাগমা, গ্যাস, বাষ্প, বিভিন্ন উপাদান ভূত্বকের কোনো ফাটল দিয়ে, ছিদ্র দিয়ে নির্গত হয়, তখন তাকে অগ্ন্যুদ্গম বা আগ্নেয়োচ্ছ্বাস বলা হয়। ভলক্যানিজম বলা হয়, রোমের অগ্নিদেবতা ভলক্যানের নাম অনুসারে এটাকে ভলক্যানিজম বলা হয়। এবার অগ্ন্যুৎপাতের যেটা প্রথমেই গুরুত্বপূর্ণ বিষয় আসবে সেটা হচ্ছে কি কি উপাদান রয়েছে, কি কি পদার্থ রয়েছে, ভলক্যানিক প্রোডাক্ট কি কি রয়েছে। প্রথম হচ্ছে কি কি গ্যাসীয় পদার্থ থাকে, কিছু গ্যাসীয় পদার্থ থাকে, কিছু তরল পদার্থ থাকে। তো গ্যাসীয় পদার্থের মধ্যে কি কি আসবে? সব থেকে বেশি থাকে জলীয় বাষ্প। জলীয় বাষ্প সব থেকে বেশি থাকে এবং এর পরিমাণটা এতটাই বেশি, এটা 60 থেকে 90%, 60 থেকে 90%ও শুধুমাত্র বাষ্প বেরিয়ে আসতে পারে। অর্থাৎ এর পরিমাণটাই কিন্তু সব থেকে বেশি। এবং সেই কারণে আমরা দেখব জলীয় বাষ্প বেরিয়ে আসার কারণে, এতটা পরিমাণ জলীয় বাষ্প থাকার কারণে অগ্ন্যুৎপাত হওয়ার পরে পরেই প্রচুর বৃষ্টিপাত সেই জায়গাতে হয়। কারণ এত জলীয় বাষ্প আসে সেখানে, জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণা, মেঘ পরিণত হয় এবং সেখানে বৃষ্টি হয়। এটা একটা কমন ঘটনা। এছাড়া কার্বন ডাইঅক্সাইড সব থেকে বেশি বেরিয়ে আসে, CO2 বেরিয়ে আসে সব থেকে বেশি। আর থাকে সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, হাইড্রোজেন, নাইট্রোজেন, ফসফরাস, এরকম কিছু উপাদান থাকে। আর কিছু অ্যাসিডের বাষ্প নির্গত হয়, বোরিক অ্যাসিড, হাইড্রোফ্লোরিক অ্যাসিড, এই সমস্ত অ্যাসিডের কিছু বাষ্প নির্গত হয়। এটা হচ্ছে গ্যাসীয় উপাদানের মধ্যে এইগুলো। আর তরল পদার্থ, তরল পদার্থ প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে লাভা। সবচেয়ে প্রধান তরল পদার্থ হচ্ছে লাভা। তো যখন এটা বেরিয়ে আসতে থাকে ম্যাগমা ভূপৃষ্ঠে এসে, সেটাকে আমরা লাভা বলি। এবার লাভার বিভিন্ন টাইপ আছে। একটা হচ্ছে পা হো হো, যেখানে যেটা তরল লাভা, অনেক বেশি তরল। আর একটা আছে আ আ, যেটা কিছুটা সান্দ্র প্রকৃতির, আঠালো প্রকৃতির, সেটা হচ্ছে এরকম। আর রাসায়নিক যদি গঠন বলা হয় তাহলে লাভাটা 3 প্রকার হতে পারে। একটা হচ্ছে আম্লিক বা ফেলসিক বা আম্লিক, আর হতে পারে ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট বা মধ্যবর্তী, এবং ম্যাফিক বা ক্ষারকীয়। আম্লিক লাভা আমরা কাকে বলি? আম্লিক লাভা অর্থাৎ যেখানে কিনা সিলিকার পরিমাণ, সিলিকার পরিমাণ অনেক বেশি থাকে, 70 থেকে 80% যেখানে সিলিকা থাকে, সেটা হচ্ছে ফেলসিক লাভা বা আম্লিক লাভা। ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে মধ্যম থাকে, মোটামুটি 50 থেকে 60%, 50 থেকে 60% থাকে। আর ক্ষারকীয় লাভার ক্ষেত্রে সিলিকার পরিমাণটা 50%-এর কম থাকে। তো আম্লিক লাভা এই জিনিসটা হয় এবং এর ক্ষেত্রে রঙটা হালকা হয়, গতিটা কম হয়। আম্লিক লাভার গতি কম হয় এবং সেই কারণে যেগুলো পর্বত তৈরি হয়, আগ্নেয় পর্বত, সেখানে অধিকাংশই আম্লিক লাভার, কারণ সেটা বেশি দূর গড়াতে পারে না, এক জায়গায় সঞ্চিত হয়ে উঁচু হয়ে যায়।
এবং আম্লিক লাভাতে দেখা যাবে বিস্ফোরণ হয়, কারণ প্রচুর পরিমাণে গ্যাস থাকে। রায়োলাইট অ্যান্ডিসাইড জাতীয় লাভা, সেটা হচ্ছে আম্লিক লাভা। রায়োলাইট অ্যান্ডিসাইড জাতীয় যে লাভা, সেটা হচ্ছে আম্লিক লাভা। এক্সাম্পলগুলো মনে রাখবেন। আর মধ্যবর্তী লাভার 50 থেকে 60% থাকে প্রশমিত ধরনের, অর্থাৎ অ্যাসিড ক্ষারের কিছুটা মাঝামাঝি আমরা বলতে পারি। গাঢ় কিছুটা হয় তুলনামূলক, মানে অ্যাসিডিকের থেকে গাঢ় হয় রঙটা, এবং এর মধ্যে ম্যাগনেসিয়াম, লোহা এই ধরনের উপাদান থাকে। মধ্যবর্তী লাভার একটা উদাহরণ হচ্ছে গ্রানাইট লাভা। আর যেটা ক্ষারকীয় লাভা, যেখানে সিলিকার পরিমাণ অনেকটা কম থাকে, এর টেম্পারেচার অনেক বেশি হয়, এটা অনেক বেশি ভারী হয়, রঙটা গাঢ় হয় এবং এর গতি থাকে অনেক বেশি দ্রুত। ঠিক আছে, ক্ষারকীয় লাভা এবং আম্লিক লাভার এই তফাৎটা মনে রাখবেন। আম্লিক লাভা কিন্তু আঠালো প্রকৃতির হয়, বেশি দূর যেতে পারে না। ক্ষারকীয় লাভা কিন্তু খুব বেগ সম্পন্ন হয় এবং এতটাই বেশি হয়, ঘন্টায় প্রায় 80 কিলোমিটার গতি থাকতে পারে, ব্যাপক অঞ্চলে চারিদিকে ছড়িয়ে পড়ে। ব্যাসল্ট লাভা এক্সাম্পল। পিলো লাভা যেটা তৈরি হয় সমুদ্রের নিচে, সেটাও এই ধরনের লাভা থেকেই হয়। বা যেটা পাহোহোর ক্ষেত্রে এটা অনেক বেশি মসৃণ হয়, যেহেতু এটা আম্লিক এটা আম্লিক প্রকৃতির পুরো নয়। পাহোহো এবং এই দুটোর ক্ষেত্রেই আমাদের একটু মনে রাখতে হবে, পাহোহোর ক্ষেত্রে এটা মসৃণ হয় এবং আর ক্ষেত্রে কিন্তু সান্দ্র প্রকৃতির হয়, কিছুটা আঠালো প্রকৃতির হয়। আর এই ফেলসিক, ইন্টারমিডিয়েট আর ম্যাফিকের যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো একটু মনে রাখবেন, এক্সাম্পল সহ মনে রাখবেন। রায়োলাইট আর অ্যান্ডেসাইট হচ্ছে আম্লিক লাভা, গ্রানাইট হচ্ছে মধ্যবর্তী এবং ব্যাসল্ট হচ্ছে ক্ষারকীয় লাভার উদাহরণ। এছাড়া জল থাকে, তরল পদার্থের মধ্যে জল থাকে যথেষ্ট পরিমাণে, অভ্যন্তর থেকে বেরিয়ে আসে, এটাকে উৎসন্দ জল বলা হয়। এবার এই যে ভ্যালি অফ 10,000 স্মোক, মার্কিন যুক্তরাষ্ট্রে এটা দেখতে পাওয়া যায়। এখান থেকে প্রশ্ন হয়, এটা কোথায় দেখতে পাওয়া যায়, ভ্যালি অফ 10,000 স্মোক কোথায় রয়েছে? এই যে গ্যাসগুলো বেরিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রে, আলাস্কাতে কাটমাই আগ্নেয়গিরি, সেখানে এই ধরনের দেখতে পাওয়া যায়। অনেকগুলো ধোঁয়ার বিভিন্ন জায়গা থেকে বেরিয়ে আসতে থাকে, তো এই অঞ্চলটাকে বলা হয় ভ্যালি অফ 10,000 স্মোক। এবার আগ্নেয়গিরির যে গ্যাসগুলো বেরিয়ে আসে, তার এক একটা এক এক রকমের নাম রয়েছে, এটা আপনারা জানেন, এবং এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন হয়ে থাকে কি কি নাম রয়েছে। প্রথম হচ্ছে ফিউমারোল। আচ্ছা, এগুলো একটু বলুন, এগুলো আপনারা জানেন। ফিউমারোল, ফিউমারোলের ক্ষেত্রে কি বেরিয়ে আসে, কি থাকে সেখানে, মূলত কি থাকে? জলীয় বাষ্প। জলীয় বাষ্প থাকে এবং এর টেম্পারেচার থাকে অনেক বেশি, 180 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার থেকে বেশি থাকে। এবং ফিউমারোল এটা হচ্ছে জলীয় বাষ্প বেরিয়ে আসতে থাকে, এবং আরও গ্যাস থাকে, মূলত জলীয় বাষ্প থাকে, এটাকে ফিউমারোল বলে। সালফাটারা কাকে বলে? সালফার গ্যাস থাকে। সালফার, আর গন্ধক। হ্যাঁ, সালফার এবং গন্ধক, ঠিক আছে, একই বিষয়। সালফার, সালফাটারা বলে। মফিতি কাকে বলে? শোনা গেল না। CO2 হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড। CO2 আর কার্বন মনোক্সাইড, মফিতিস। অন্যান্য গ্যাস। হ্যাঁ, স্যাফিওনি। বোরিক অ্যাসিড। হ্যাঁ, বরিক স্যাফিওনি অ্যাসিড। হচ্ছে বোরিক অ্যাসিড, বোরিক অ্যাসিড। তো এগুলো কমন বিষয়, এটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয়, এই যে আম্লিক লাভা, ক্ষারকীয় লাভার ক্ষেত্রে ভূমিরূপটা কেমন হয়? ক্ষারকীয় লাভার ক্ষেত্রে ভূমিরূপটা কিছুটা চ্যাপ্টাকৃতি হয়। ক্ষারকীয় লাভার ক্ষেত্রে এটা দ্রুত ছড়িয়ে পড়তে পারে, মূলত মালভূমি তৈরি আজকে আর হয়। বলছি যে টেম্পারেচার কি সবগুলোতেই 180 ডিগ্রি না সেলসিয়াস না থাকে? না 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 না, ফিউমারোলের ক্ষেত্রে 180 ডিগ্রি থাকে, সালফাটারা আর একটু কম থাকে, মোটামুটি 180 ডিগ্রির নিচে, 100 ডিগ্রি থেকে 180 ডিগ্রি বলা যায়। মফিতির ক্ষেত্রে 100 ডিগ্রি সেলসিয়াসের কমই থাকে মফিতি। স্যাফিওনি, এখানে বোরিক অ্যাসিডটা বেরিয়েছে, এখানে টেম্পারেচারের ব্যাপার নেই, মূলত কার্বন ডাই অক্সাইড গ্যাস কতটা? হ্যাঁ,
মফিতেটে কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড, কিন্তু টেম্পারেচারের কথা যখন আসবে সেটা একটু কম থাকে মোটামুটি। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কত হলো? বোঝা যাচ্ছে না আপনি কি বলছেন, একটু আস্তে আস্তে বলুন। হ্যালো হ্যালো আচ্ছা, তো টেম্পারেচারগুলো এরকম থাকে, একটু মনে রাখবেন। ক্ষারকীয় লাভার ক্ষেত্রে যেটা ভূমিরূপের কথা বলছিলাম, চ্যাপ্টা আকৃতির ভূমিরূপ হয়ে থাকে, আর আম্লিক লাভার ক্ষেত্রে ভূমিরূপটা গম্বুজাকৃতি হয়। এই তিনটে হলো। এবার কঠিন পদার্থ। কঠিন পদার্থ কি কি কঠিন পদার্থ বেরিয়ে আসে বা কী ধরনের কঠিন পদার্থ বেরিয়ে আসে, তাদের কি টার্ম আছে, সেইগুলো আমাদেরকে জানতে হবে। একটা হচ্ছে টেফরা। টেফরা বিস্ফোরণের সময় অনেক ওপরে যখন লাভাটা বেরিয়ে আসে, অনেক ওপরের দিকে উৎক্ষিপ্ত হয় এবং সেটা চট করে কঠিন হয়ে গিয়ে বায়ু দিয়ে বাহিত হয়ে অন্যদিকে চলে যায়, বেরিয়ে এলো এখান থেকে দূরে, অনেক দূরে কোথাও চলে গেল। এটাকে বলা হচ্ছে টেফরা। 2 মিলিমিটার ব্যাস হতে পারে বা 2 মিটার হতে পারে বা আর একটু বেশিও হতে পারে। মোটামুটি গড় 2 মিলিমিটার থেকে 2 মিটার পর্যন্ত মূলত এর ব্যাস হয়ে থাকে। এটা হচ্ছে টেফরা, যেটা অনেক দূরে উৎক্ষিপ্ত হয়ে চলে গেল, কঠিন পদার্থ কিন্তু, এটা মনে রাখবেন, টেফরা। আর হচ্ছে পাইরোক্লাস্ট। পাইরোক্লাস্ট বিস্ফোরক অগ্নুৎপাত যখন হয়, আমরা জানি জ্বালামুখের যে জমাটবদ্ধ কঠিন ম্যাগমা সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, চারপাশে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন আকৃতির যে শিলাখণ্ড আগ্নেয়গিরির আশপাশে পড়ে থাকে তাকে আমরা পাইরোক্লাস্ট পদার্থ বলি। এবার পাইরোক্লাস্টের যে বিভিন্ন আকার, সেই অনুযায়ী এটাকে ডিভিশন করা হয়, বিভিন্ন ভাগে ভাগ করা হয়। সব থেকে ছোট যেটা, তাকে বলা হয় ভলক্যানিক ডাস্ট, আগ্নেয় ধুলা। ভলক্যানিক ডাস্ট, যার ব্যাস হয় 2 মিলিমিটারের কম, সবচেয়ে ছোট, ধুলোর মতো, ভলক্যানিক ডাস্ট। এরপরে যেটা, সেটা হচ্ছে ভলক্যানিক অ্যাশ, আগ্নেয় ছাইভস্ম, গুঁড়ো পাথরের টুকরো, এর থেকে কিছুটা বড়, 2 মিলিমিটার থেকে 4 মিলিমিটার, ভলক্যানিক অ্যাশ। এর থেকে আরেকটু বড় হলে তাকে বলা হয় সিন্ডার। সিন্ডার 4 থেকে 32 মিলিমিটারের মধ্যে। কিছু কিছু ছিদ্র থাকে সিন্ডারের মধ্যে। সিন্ডার যে পাথরটা হয় 4 মিলিমিটার থেকে 32 মিলিমিটার, এবং তার মধ্যে কিছুটা ছিদ্র দেখতে পাওয়া যায়। ল্যাপিলি। ল্যাপিলি এটা 4 মিলিমিটার থেকে 64 মিলিমিটার যুক্ত ব্যাসযুক্ত হতে পারে, একে বলা হয় ল্যাপিলি। স্কোরিয়া। এই স্কোরিয়ার মধ্যে প্রচুর ছিদ্র থাকে এবং মূলত ব্যাসল্ট আর অ্যান্ডেসাইট শিলা যে পাইরোক্লাস্ট, প্রচুর ছিদ্রযুক্ত যে পাইরোক্লাস্ট, তাকে বলা হয় স্কোরিয়া। ঠিক আছে, এখানে উপাদানটা গুরুত্বপূর্ণ। এখানে কতটা বড় তার থেকেও ব্যাসল্ট, অ্যান্ডেসাইট থাকে সেই পাথরের মধ্যে, এবং যার মধ্যে প্রচুর ছিদ্র থাকে, তাকে বলা হচ্ছে স্কোরিয়া। আরেকটা থাকে যেটাকে বলা হয় পিউমিস। এটা ঠিক ছিদ্র বলা যায় না, গর্ত, ছোট ছোট গর্ত থাকে, সাদা বা কিছুটা ধূসর রঙের হয়। উপাদান থাকে রায়োলাইট, মূলত ফেনোলাইট, মূলত রায়োলাইটে থাকে, কিন্তু এটা ছোট ছোট গর্ত থাকে, ঘনত্ব কম হয়, সাদা রঙের বা ধূসর রঙের হয়। এইটাকে বলা হয় পিউমিস।
আর সবথেকে বড় যেটা সেটাকে বলা হয় ভলক্যানিক বম্ব। ভলক্যানিক বম্ব এটা 64 মিলিমিটারের চেয়ে বেশি বড় হয়। আগ্নেয় বোমা অনেক বড় ব্যাসযুক্ত, যেটা বিশাল বড় আকারের হয়, সেটা 100 টনেরও বেশি ওজন হতে পারে, তার বিশাল বড় আকারের খণ্ড, তাকে বলা হচ্ছে ভলক্যানিক বম্ব। তো এইগুলো হচ্ছে কঠিন পদার্থ, এবং এই যে টার্মগুলো রয়েছে এই টার্ম থেকে দেখবেন প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু হয়ে থাকে। তো খুব যত্ন করে এগুলো মনে রাখবেন, অবশ্যই মনে রাখবেন। আমি শুরুতেই বলেছি অগ্ন্যুৎপাত থেকে কিন্তু প্রচুর ইনফরমেশান আছে এবং এই প্রশ্নগুলো কিন্তু থাকবে, আশা করা যায় এখান থেকে অবশ্যই প্রশ্ন থাকবে। এবার অগ্ন্যুৎপাতের যে কারণগুলো এগুলো আপনাদের কম বেশি জানা, আমি দু একটা হাইলাইট করব দু একটা বিষয়ের ওপর। সেটা হচ্ছে ভূপৃষ্ঠের চাপ যদি কমে যায়। ভূপৃষ্ঠের চাপ কমে গেলে কি হবে? চাপ কমে গেলে অগ্ন্যুৎপাত কেন হবে? কারণ অগ্নিভবন হতে পারে, ক্ষয়ীভবন হতে, যে কোনো কারণে শিলার ওপরের স্তরটা, ওপরের লেয়ারটা সরে গেল, এবং স্থিতিস্থাপক যে শিলা, ওপরের যে শিলাটা ছিল নিচের স্তরে গলনাঙ্কটা কমে যায়। নিচের স্তরে গলনাঙ্ক কমে যায়, অর্থাৎ সেটা চট করে গলে যায়, ম্যাগমাতে পরিণত হয়, আয়তনে বেড়ে যায়, এবং সেটা প্রেসার দেয়, চাপ সৃষ্টি করে, ভূপৃষ্ঠের বাইরের দিকে আসার চেষ্টা করে। সেই কারণে ভূপৃষ্ঠে যদি চাপ কমে যায় তাহলে কিন্তু অগ্ন্যুৎপাত হতে পারে। যদি চাপ কমে যায় তাহলে নিচের স্তরে গলনাঙ্ক কমে যায়, এটা হচ্ছে মূল কারণ। আর যদি কোনো কারণে ভূভ্যন্তরের উষ্ণতা যদি অনেক বেশি বেড়ে যায় তখন শিলা গলে গিয়ে সেটা তৈরি করতে পারে। অনেক কারণ থাকতে পারে, তেজস্ক্রিয় বিকিরণ থেকে শুরু করে অনেক কারণ থাকতে পারে। ভূভ্যন্তরের চাপ যদি বেড়ে যায়, গভীরতা বৃদ্ধির সাথে সাথে যদি চাপ বেড়ে যায় তাহলে গলনাঙ্ক বেড়ে গিয়ে স্থিতিস্থাপকতা অনেকটা বেড়ে যায়। তো সেই কারণে সেখানে প্রেসারের কারণে, অতিরিক্ত চাপের কারণে তরল ম্যাগমাটা বাইরে আসার জন্য তাকে চাপ দিতে থাকে, তো সেটা বাইরে চলে আসে। তখন জল যদি প্রবেশ করে যায়, সেটা বাষ্পীভূত হয়ে যায়, এলাকাটা অনেক বেশি বড় হয়ে যায়, তরল থেকে বাষ্পে পরিণত হলে সেই বাষ্পের তখন একটা প্রেসার দিতে থাকে, চাপ দিতে থাকে, ফাটল তৈরি করে, ম্যাগমা বেরিয়ে আসতে পারে। এছাড়া ভূয়ালোড়নের কারণে হতে পারে। আর জেফ্রির যে সংকোচন মতবাদ, যেটা জেফ্রির, ভূত্বক তাপ বিকিরণ করছে, শীতল হচ্ছে, সংকুচিত হচ্ছে, এবং যেটা কিনা ম্যাগমা গহ্বর ভূত্বকের ফাটল দিয়ে অগ্ন্যুৎগমে সাহায্য করছে। এছাড়া পাত সংস্থানের যে ব্যাপারটা সেগুলো তো আছে। তো এগুলো খুব কমন বিষয়, আমি এখানে খুব বেশি বলছি না, জাস্ট চাপ হ্রাসের কারণটা মনে রাখবেন। নিচের স্তরে গলনাঙ্কটা কমে যায়, চট করে শিলাটা গলে গিয়ে বাইরে চলে আসতে থাকে। এছাড়া প্লিউম আছে। প্লিউম জানেন আপনারা যে মহাসাগরীয় যে পাত রয়েছে তার নিচে 21টা বিভিন্ন জায়গা রয়েছে, চিহ্নিত জায়গা, যেখানে কিনা প্রচুর পরিমাণে টেম্পারেচার বেশি, এবং সেখান থেকে ম্যাগমার ঊর্ধ্বমুখী যে প্রবাহ তাকে প্লিউম প্রবাহ বলে। ম্যাগমা এইভাবে ওপর দিকে উঠতে থাকে, নিচে প্রচণ্ড প্রেশারের কারণে উপরে গিয়ে চাপ দেয়, প্রেশার দেয়, এবং সেখানে ভূত্বক বিদীর্ণ হয়ে গিয়ে অগ্ন্যুৎগম ঘটে। এবার এরকম ধরনের প্লিউম থাকার কারণে যে অগ্ন্যুৎগম হচ্ছে, এরকম কিছু এক্সাম্পল একটু মনে রাখবেন। যেমন মৌনা লোয়া, পারিকুটিন, টিবেস্টি, এরকম কিছু আগ্নেয়গিরি আছে যেগুলো অগ্ন্যুৎপাতের কারণ হচ্ছে নিচে প্লিউম প্রবাহ, হটস্পটের অবস্থান এবং প্লিউম প্রবাহ হচ্ছে যেগুলোর মূল কারণ। এবার আমাদের যে আগ্নেয়োচ্ছ্বাস সেটা দুরকম হয় আমরা জানি, একটা হচ্ছে উদ্বেদী ইন্ট্রুসিভ ভলক্যানিসিটি আর এক্সট্রুসিভ ভলক্যানিসিটি, নিঃসারী অগ্ন্যুৎগম, আর একটা হচ্ছে ইন্ট্রুসিভ। তো যখন
ভূপৃষ্ঠের বাইরে আসতে পারছে না, ভূপৃষ্ঠের মধ্যেই, অভ্যন্তরের মধ্যেই কঠিন হয়ে গিয়ে যে ভূমিরূপ তৈরি হচ্ছে তাকে উদ্বেদী অগ্নুদ্গম বলা হচ্ছে। সেই অগ্নুদ্গমটাকে উদ্বেদী অগ্নুদ্গম বলা হচ্ছে, এবং উদ্বেদী ভূমিরূপ, যে ভূমিরূপটা তৈরি হয়। আর নিঃসারী অগ্নুদ্গম, যেটা বাইরের দিকে আসছে, এসে প্রবাহিত হচ্ছে, সেটা হচ্ছে নিঃসারী। আমরা জানি সেখানে পাইরোক্লাস্ট গ্যাস, এই সমস্ত পদার্থগুলো আসে। আর একটা শ্রেণীবিভাগ হচ্ছে কেন্দ্রীয় অগ্নুৎপাত বা সেন্ট্রাল ইরাপশন, আর বিদার অগ্নুদ্গম। এখানে আমাদের ডিটেল এগুলো জানতে হবে যে সেন্ট্রাল ইরাপশন, বা যেটাকে আমরা কেন্দ্রীয় অগ্নুৎপাত বলি, সেন্ট্রাল ইরাপশন, যেখানে একটা সরু নল থাকে, ছিদ্র থাকে, জ্বালামুখ থাকে, তার বাইরে দিয়ে অগ্নুদ্গম পদার্থগুলো বাইরে বেরিয়ে আসে। এবং এইখানে কেন্দ্রীয় অগ্নুৎপাতকে আবার 3টে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অবাধ লাভা অগ্নুৎপাত, আর একটা হচ্ছে বিস্ফোরক অগ্নুৎপাত, আর একটা হচ্ছে মিশ্র অগ্নুৎপাত। এই 3টে ধরনের হয়। তো অবাধ অগ্নুৎপাত, যেটা ইফ্লুসিভ ইরাপশন, এখানে উষ্ণ লাভা বেরিয়ে আসে 1000 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এবং এখানে বিস্ফোরণ হয় না, এবং অবাধে লাভাটা কিন্তু বেরিয়ে আস্তে 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 বেরিয়ে আসতে থাকে। তো এটাকে এই জন্যে অবাধ অগ্নুৎপাত বলা হয়। সবথেকে ভালো এক্সাম্পল হাওয়াই দ্বীপপুঞ্জের যে আগ্নেয়গিরি মৌনা লোয়া, সেটাকে আমরা এই অবাধ অগ্নুদ্গমের মধ্যে ফেলতে পারি। ঠিক আছে, নামটা যেমন, এর পদ্ধতিটাও সেরকম, এবং লাভার যে টেম্পারেচার সেটা থাকে 1000 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস। এবং এই ধরনের যে অগ্নুদ্গম, তাকে হাওয়াইয়ান টাইপ বলা হয়, বা হাওয়াই ধরন। কারণ এরকম যত সারা বিশ্বে যত এরকম ধরনের অগ্নুদ্গম হয়, সকলকেই বলা হয় হাওয়াই ধরন। কি বৈশিষ্ট্য আছে? 1200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হয়, এবং ফোয়ারার মতো লাভা বেরিয়ে আসতে থাকে। লাভা ফাউন্টেন বলা হয়, লাভা ফোয়ারা বা লাভা ফাউন্টেন বলা হয়, এবং ধীরভাবে বেরিয়ে আসতে থাকে। বহু ফাটলের মধ্য দিয়ে লাভা গ্যাস বুদবুদ তৈরি করে বের হয়, যেটাকে ফ্ল্যাঙ্ক বলা হয়, ফ্ল্যাঙ্ক। তাহলে এটাকে লাভা ফাউন্টেন বলা হচ্ছে। ঠিক আছে, ফোয়ারার মতো লাভা বেরিয়ে আসতে থাকে। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এরকম টাইপের। আর একটা বেশ বড় ওপরের দিকে জ্বালামুখ থাকে, আর লাভা খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়, জমাট বেঁধে যায়, এবং ঝামা ইটের মতো শক্ত হয়ে যায়। এইগুলো সব কিন্তু এক একটা কি ওয়ার্ড। এইগুলো শুধুমাত্র এই ধরনের আগ্নেয়গিরিতেই দেখতে পাওয়া যায়। তো এইগুলোকে একটু মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ, যেটাকে স্কোরিয়াসিয়াস বলা হয়। স্কোরিয়াসিয়াস, লাভা ফাউন্টেন, স্কোরিয়াসিয়াস, এই যে ঝামার মতো আকৃতি তৈরি করলো, এটাকে স্কোরিয়াসিয়াস বলা হচ্ছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে এই যে লাভা বায়ু প্রবাহের সাথে কঠিন হয়ে গিয়ে লম্বা সুতোর মতো আকৃতি ধারণ করে, যেটাকে পিলির চুল বলা হয়, পিলিস হেয়ার, পিলির চুল। তাহলে এই সবগুলো কিন্তু হাওয়াই ধরনের আগ্নেয়গিরির বৈশিষ্ট্য। এবার যেহেতু সরার মতো হয় আগ্নেয়গিরির অংশটা এরকম ধরনের, তো এখানে কিন্তু মাঝে মধ্যেই লাভা হ্রদ দেখতে পাওয়া যায়। এবং এক্সাম্পলগুলো মনে রাখবেন, মৌনা লোয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ, এছাড়া কিলউই, এগুলো এই দুটোই হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জে রয়েছে। তো এই ধরনের অগ্নুদ্গমের এই বৈশিষ্ট্যগুলো দেখতে পাওয়া যায়। এবার এই ধরুন এতগুলো বৈশিষ্ট্য বললাম, এরকম অনেক আগ্নেয়গিরি রয়েছে, তাদের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এখন এগুলোকে
সহজে কিভাবে মনে রাখা যেতে পারে, তো এগুলো 11-12-এর স্টুডেন্টদের পড়ানোর সময় আমি বিভিন্ন ছড়া বানিয়ে দিয়েছিলাম, যে যাতে করে এগুলো মনে থাকে, একটার সাথে একটা ওভারল্যাপ না হয়ে যায়, প্রবলেম না হয়। তো আপনাদের যদি মনে হয় যে আপনারাও এগুলো করবেন, তাহলে সেটা করতে পারেন। তো আপনারা যদি বলেন তাহলে আমি সেগুলো বলতে পারি, যে কারণ এগুলো জাস্ট প্রত্যেকটা এক একটা ধরন আছে, এক একটা টাইপ, এবং সেগুলো একটু ছড়ার মতো করে করা রয়েছে। ঠিক আছে, তো সেগুলো কি আপনাদের? বলুন স্যার। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, কিছু বলছেন? ওকে, আচ্ছা, এইটা যেমন ধরুন এই হাওয়াই ধরনের ক্ষেত্রে এখানে পিলির চুল, তো আমি এটা করেছিলাম, পিলির চুলে টান পড়েছে, লাভা গরম 1200, বিস্ফোরণ তো হয় না মোটে, লাভা নাকি ক্ষারকীয়। তো এর লাইনের মধ্যেই অনেকগুলো ইনফরমেশান চলে আসছে। পিলির চুলে টান পড়েছে, লাভা গরম 1200, বিস্ফোরণ তো হয় না মোটে, লাভা নাকি ক্ষারকীয়। হাওয়াই নামে ডাকবে তাকে, জ্বালামুখে লাভা হ্রদ। হাওয়াই নামে ডাকবে তাকে, জ্বালামুখে লাভা হ্রদ। রাখবে মনে এই ছড়াটা, নইলে তোমরা বড় বদ। যাই হোক, তো এর মধ্যে অনেকগুলো ইনফরমেশান পেয়ে যাবেন, আমি এগুলো দিয়ে দেবো, আপনাদের যদি প্রয়োজন হয় আমি এগুলো আলাদা করে লিখে দিয়ে দেবো, মনে রাখবেন একটু, তাহলে বাকি যে ইনফরমেশানগুলো সুবিধা হবে। কারণ এই লাভা হ্রদ তৈরি হয় স্পেসিফিক্যালি এখানে, স্যার কিন্তু হ্যাঁ বলুন বলুন। বলছি স্যার এইগুলো দিয়ে নেই একটু অবশ্যই, হ্যাঁ, হ্যাঁ, এটা আমি মনে দিয়ে রাখা দেবো, সহজ আপাতত আমি হবে। বলছি, পরে আপনাদের এটা লিখিত দিয়ে দেবো, আপনারা এটা মনে রাখবেন। আরও বেশ কিছু আছে আপনাদের, এর আগে যখন ক্লাস করিয়েছিলাম ওই বিভিন্ন যে খনিজগুলো কোথায় কি পাওয়া যায় সেটার উপরে করেছিলাম। তো যাই হোক, এগুলো একটু মনে রাখবেন। তো এটা হলো অবাধ লাভা অগ্নুৎপাত। এরপরে যেগুলো সেটা হচ্ছে বিস্ফোরক অগ্নুৎপাতের ক্লাসিফিকেশন। বিস্ফোরক অগ্নুৎপাতের মধ্যে যেটা আসবে সেটা হচ্ছে স্ট্রম্বলি। স্ট্রম্বলি স্ট্রম্বলি ধরন বা স্ট্রম্বলিয়ান টাইপ। এটা ভূমধ্যসাগরে যে লিপারি দ্বীপ রয়েছে সেই লিপারি দ্বীপে দেখতে পাওয়া যায় স্ট্রম্বলি, এবং এখানে ব্যাসল্ট জাতীয় ক্ষারকীয় লাভা নির্গত হয়। এখানেও ক্ষারকীয় লাভা রয়েছে, লিপারি দ্বীপে রয়েছে ভূমধ্যসাগরে। এখানে লাভার যে টেম্পারেচার সেটা 1000 থেকে 1100 ডিগ্রি সেলসিয়াস হয়, সান্দ্র প্রকৃতির হয়, সচলতা খুব বেশি দেখতে পাওয়া যায় না, এবং প্রচুর বাষ্প এবং গ্যাস এই দুটোই বেরিয়ে আসে। অগ্নুৎপাত একটানা হয় না, এটা খুব গুরুত্বপূর্ণ। অগ্নুৎপাত একটানা হয় না, 10 থেকে 15 মিনিট অন্তর অগ্নুৎপাত হয়। আর গ্যাস তার মধ্যে, যেহেতু এটা একেবারে দ্বীপের উপর অবস্থান করছে, ভূমধ্যসাগরে অনেক দূর থেকে এটা দেখতে পাওয়া যায়, যে কারণে ভূমধ্যসাগরের এটাকে লাইট হাউস বলা হয় বা আলোকস্তম্ভ বলা হয়। তো এগুলো হচ্ছে এর বৈশিষ্ট্য। মাঝে মাঝে বিস্ফোরণ হয়, এটা মনে রাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং জাহাজ থেকে বহু দূর থেকে এটা দেখতে পাওয়া যায়, যে কারণে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বা লাইট হাউস অফ দ্য মেডিটেরিয়ানিয়ান বলা হয়। এবার এটা মনে রাখার জন্য, স্ট্রম্বলি নাম তার, ভূমধ্যসাগরে আলোকস্তম্ভ, উষ্ণ তরল ক্ষারকীয় লাভা, তাই এত দম্ভ। লাভা নাকি ঝামার মতো, বিস্ফোরণ হয় বটে। এখানে কিন্তু বিস্ফোরণ হয়, কারণ বিস্ফোরণের ক্লাসিফিকেশনের মধ্যেই আসছে। অগ্নুৎপাত সব সময় নয়, মাঝে মাঝে ঘটে। ঠিক আছে, স্ট্রম্বলি নাম তার, ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ, উষ্ণ তরল ক্ষারকীয় লাভা, তাই এত দম্ভ। লাভা নাকি ঝামার মতো, বিস্ফোরণ হয় বটে। অগ্নুৎপাত সব সময় নয়, মাঝে মাঝে ঘটে। তাহলে এগুলো হচ্ছে স্ট্রম্বলির এক একটা বৈশিষ্ট্য। এরপর ভলক্যানো।
ভলক্যানিয়ান টাইপ, এটাও ভূমধ্যসাগরের লিপারি দ্বীপে রয়েছে। ক্ষারকীয় লাভা বেরিয়ে আসে, সান্দ্র লাভা বেরিয়ে আসে, অনেকটা দূর প্রবাহিত হয়ে পড়ে, তবে খুব দ্রুত জমাট বেঁধে কঠিন হতে পারে। প্রচণ্ড বিস্ফোরণের সাথে অগ্নুৎপাত হয়। আর পাইরোক্লাস্ট পদার্থ প্রচুর পরিমাণে বেরিয়ে আসে, যেটা একটু আগে আমরা পাইরোক্লাস্টের টাইপগুলো পড়ছিলাম সেরকম। আর প্রচুর গ্যাস বেরিয়ে আসে, বাষ্পভস্য একসাথে অনেক দূর উঠে গিয়ে ফুলকপির মতো ছড়িয়ে যায়, ফুলকপির মতো চারিদিক ছড়িয়ে পড়ে। তো এটা হচ্ছে এর বৈশিষ্ট্য। তো এটাও কিন্তু লিপারি দ্বীপেই দেখতে পাওয়া যায়, ভলক্যানিয়ান টাইপ, ভলক্যানো ধরন। তো এটা মনে রাখার জন্য, ফুলকপি দেখেছো কি ভূমধ্যসাগরে বিস্ফোরণ আর গ্যাস বেরিয়ে ভলক্যানো জাগে রে, লাভা নাকি আঠালো বেশি দূর যায় না, সান্দ্র লাভা এই কথাটি কখনো ভুলো না। তো ফুলকপি মতো হয়, ভূমধ্যসাগরের লিপারি দ্বীপে রয়েছে, বিস্ফোরণ হয়, গ্যাস বেরিয়ে আসে অনেক, সান্দ্র লাভা হয়। তো এগুলো হচ্ছে এর টাইপ, এর বৈশিষ্ট্য। এছাড়া আরও কিছু রয়েছে, যেমন ক্র্যাকাতোয়া। ক্র্যাকাতোয়া ইন্দোনেশিয়াতে সুন্দা প্রণালীতে রয়েছে ক্র্যাকাতোয়া ধরন, এবং এটা প্রচণ্ড বিস্ফোরণ হয়েছিল, প্রচণ্ড বিস্ফোরণ হয়েছিল। ইন্দোনেশিয়া কোথায় আর অস্ট্রেলিয়া কোথায়, কিন্তু ইন্দোনেশিয়াতে বিস্ফোরণ অস্ট্রেলিয়া পর্যন্ত শোনা গিয়েছিল। 1883 নাগাদ একটা বিস্ফোরণ হয়, যেটা অস্ট্রেলিয়াতে গিয়ে পৌঁছায়, যার শব্দ ইন্দোনেশিয়া থেকে। তো ভয়ানক বিস্ফোরণ হয়ে অগ্নুদ্গম হয়, সান্দ্র লাভা গ্যাস, প্রচুর গ্যাস বেরিয়ে আসে, এবং জ্বালামুখটা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, অর্থাৎ জ্বালামুখটা পুরো উড়ে গিয়েছিল। বাইরে এত বেশি চাপ ছিল, এত পরিমাণ গ্যাসের প্রেশার ছিল, এবং কয়েক কিলোমিটার পর্যন্ত ভস্য ওপর দিকে উঠে যায়। উত্তপ্ত লাল মেঘ যেটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে লাল রঙের একটা মেঘ। তো সবচেয়ে ভয়ানক বলা যেতে পারে ক্র্যাকাতোয়ার যে আগ্নেয়গিরি, ভয়ানক বিস্ফোরণ একটা হয়েছিল। তো এটা মনে রাখার জন্য, ক্র্যাকাতোয়ার নাম শুনেছ? ইন্দোনেশিয়ার গুন্ডা থাকতো যে প্রণালীতে, নাম তার সুন্ডা। প্রচণ্ড বিস্ফোরণ, গ্যাস আর ভস্য, উত্তপ্ত রাঙা মেঘ, এই তার অস্ত্র। তাহলে ইন্দোনেশিয়ার সুন্দা প্রণালীতে এটা রয়েছে, ভয়ানক প্রচণ্ড বিস্ফোরণ এর মূল বৈশিষ্ট্য। এটা হলো। আর হচ্ছে পিলি। আচ্ছা, এটা কিন্তু পিলির চুলটা মনে রাখবেন, পিলির চুল কিন্তু হাওয়াই ধরনের দেখতে পাওয়া যায়। আর পিলি টাইপ একটা ধরনের অগ্নুৎপাত রয়েছে, বিস্ফোরক অগ্নুৎপাত পিলি। পিলিয়ান টাইপ। তো এটা এন্টিলিস, সেখানে মার্টিনিক দ্বীপে মন্ট পিলি, সেই টাইপটাকে পিলীয় ধরন বলা হয়, পিলি শ্রেণীর অগ্নুৎপাত। এখানে অ্যান্ডিসাইড জাতীয় প্রচণ্ড সান্দ্র, একেবারে পেস্টের মতো এটা লাভা বেরিয়ে আসে। আর লাভাটা খুব তাড়াতাড়ি কঠিন হয়ে যায়, জমাট বেঁধে যায়, গম্বুজ তৈরি করে ছিদ্র মুখগুলো অনেক সময় বন্ধ হয়ে যায়, এবং বন্ধ হয়ে যায় বলেই যখন বেরিয়ে আসে তখন প্রচণ্ড বিস্ফোরণ হয়, প্রচণ্ড চাপে গায়ে ফাটল তৈরি হয়ে যায় অনেক। তো পাইরোক্লাস্ট, বাষ্প, গ্যাস, এই সমস্ত কিছু, যেহেতু এটা প্রচুর সান্দ্র, তো অত্যন্ত সান্দ্র, আগ্নেয়গিরি গা বেয়ে নিচে নামতে থাকে, যেটাকে বলা হয় নুয়ে আর্দেন্তি। নুয়ে আর্দেন্তি, কারণ প্রচণ্ড তরল অংশ এবং তার সাথে সমস্ত কিছু মিক্সড, সেটা বেরিয়ে গড়িয়ে আসতে থাকে। এবং 1902 সালে, সব মনে রাখবেন, সালটাও মনে রাখবেন, 1902-তে এখানে বেরিয়ে এসেছিল এরকম নুয়ে আর্দেন্তি, এবং তার ফলে সেন্ট পিয়েরি শহরটা ধ্বংস হয়ে গেছিল। নামটা মনে রাখবেন, সেন্ট পিয়েরি শহর ধ্বংস হয়ে গেছিল। তো এটা হচ্ছে
পিলি টাইপ, মার্তিনিক দ্বীপে এটা দেখতে পাওয়া যায়। তো পিলি পিলি কোথায় ছিলি? ছিলাম মার্টিনিক দ্বীপে। জ্বলন্ত শিলাচূর্ণ গড়িয়ে আসে নুয়ে আর্দেন্তি রূপে। এটা মনে রাখবেন, পিলি টাইপ এটা মার্তিনিক দ্বীপে দেখতে পাওয়া যায় এবং যেটা গড়িয়ে আসে সেটা হচ্ছে নুয়ে আর্দেন্তি। পিলি পিলি কোথায় ছিলি? ছিলাম মার্তিনিক দ্বীপে। ঠিক আছে, তাহলে এটা হলো। আর একটা হচ্ছে প্লিনি। প্লিনি, প্লিনিয়ান টাইপ। এখন এটা কিন্তু ভিসুভিয়াস টাইপেরই একটা ধরন। ভিসুভিয়াস, ইতালির ভিসুভিয়াস তার একটা ধরন। আচ্ছা, ভিসুভিয়াসটা আগে বলে নিই, তারপরে প্লিনিটা বলবো, কারণ ভিসুভিয়াসের একটা টাইপ বলা যায়, ভিসুভিয়ান টাইপ। ইতালির নেপলসের কাছে ভিসুভিয়াস দ্বীপে, ভিসুভিয়াস সিসিলি দ্বীপে এটনা, সেখানে যে অগ্নুৎপাত হয় তাকে ভিসুভিয়াসের ধরন বলা হয়। অর্থাৎ একটা বেশ বড় জায়গা জুড়ে এখানে এই ধরনের অগ্নুৎগম দেখতে পাওয়া যায়। লাভার টেম্পারেচার 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, আর এখানেও বিস্ফোরণ হয় এবং প্রচুর গৌণ জ্বালামুখ দেখতে পাওয়া যায়। অসংখ্য গৌণ জ্বালামুখ দেখতে পাওয়া যায়, যেটা একটা বিশেষ বৈশিষ্ট্য। কয়েক দশক অগ্নুৎপাত বন্ধ থাকতে পারে, তারপরে হঠাৎ করে জেগে উঠতে পারে। প্রচুর বিস্ফোরণ হয়, গ্যাস ভস্য নানা রকম জিনিস এখানে বেরিয়ে আসে। যেটা হচ্ছে ভিসুভিয়াস ধরন। ঠিক আছে, ভিসুভিয়ান ধরন। আর প্লিনি হচ্ছে ভিসুভিয়ান আগ্নেয়গিরি। এই টাইপগুলো সমীক্ষা করার সময় প্লিনি 79 খ্রিস্টাব্দে, প্লিনি ঐতিহাসিক, তিনি এই ধরনের অগ্নুদ্গমকে সমীক্ষা করেছিলেন। তার নাম অনুসারে এটাকে প্লিয়ান টাইপ বলা হয়, প্লিনিয়ান টাইপ। তো সবচেয়ে ধ্বংসকারী বলা যায় যে অগ্নুদ্গম, সেটা এই প্লিনিয়ান টাইপ অগ্নুদ্গম। প্রচণ্ড বিস্ফোরণ তো হয়ই, এবং তার সাথে যে পদার্থগুলো বেরিয়ে আসতে থাকে সেগুলো কিন্তু আশপাশে ব্যাপক হারে ধ্বংস করে। যেটা হচ্ছে ওই যে 79 খ্রিস্টাব্দে যেটা হয়েছিল, পম্পাই শহর আর হারকুলেনিয়াম শহর, এই দুটো শহর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় প্লিনি টাইপের অগ্নুৎগম হওয়ার ফলে। ঠিক আছে, মনে রাখবেন, এটা একজন ঐতিহাসিকের নামানুসারে, তার ডায়েরিতে এগুলো সব লেখা ছিল যে কীভাবে কী হয়েছিল। তিনি নিজেও সেখানে নিহত হয়েছিলেন। যাই হোক, তো সেই দুটো শহর ধ্বংস হয়। একটা হচ্ছে পম্পাই, পম্পাই, আর একটা হচ্ছে হারকুলেনিয়াম। তো এটা হচ্ছে প্লিনিয়ান টাইপ, ভিসুভিয়াস টাইপের একটা ধরন। একটা ভিসুভিয়াস টাইপের যে আগ্নেয়গিরি দেখতে পাওয়া যায় তার মধ্যে হচ্ছে প্লিনি একটা ধরন। তো এটা কি করে মনে রাখবেন? ইতালির এটনা ভিসু প্রচণ্ড জোরে ফাটে, আশেপাশে অসংখ্য ছোট জ্বালামুখ থাকে। তাহলে এটা কিন্তু এর আইডেন্টিফিকেশান। বাকিগুলোর প্রত্যেকটা দেখবেন একটা বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আছে, যেটা দিয়ে চেনা যায় আগ্নেয়গিরি। তো এটনা ভিসুভিয়াস বা ভিসুভিয়াসের যে ধরন, সেখানে কিন্তু ছোট ছোট আশপাশে অনেকগুলো জ্বালামুখ থাকবে। সান্দ্র লাভা গড়িয়ে পড়ে, তাপমাত্রা 800 থেকে 1000, প্রচণ্ড বিস্ফোরণের চোটে চারিদিক ছারখার। এটা হচ্ছে এটনা, এটনা ভিসুভিয়াস। আর প্লিনি, প্লিনির ক্ষেত্রে ইতালির ভিসুভিয়াস, প্লিনি আমার নাম, বিধ্বংসী অগ্নুৎপাত হয়, ভস্যের নাই কোনো কাম। এই যে প্লিনি অগ্নুদ্গম হয়, এখানে কিন্তু ভস্য খুব একটা দেখতে পাওয়া যায় না। যে সমস্ত পদার্থগুলো বেরিয়ে আসে সেখানে মূলত লাভা, জ্বলন্ত গ্যাস, এর ফোয়ারার মতো অনেক উঁচুতে বেরিয়ে আসে। এটা হচ্ছে, এবং প্রচণ্ড শব্দ হয়। এটা হচ্ছে প্লিনি টাইপের বৈশিষ্ট্য। তাহলে এখানে আমরা বিস্ফোরক অগ্নুৎপাত যেগুলো ছিল, একটা ছিল মিশ্র অগ্নুৎপাত, মিক্সড ইরাপশান, আর একটা ছিল এক্সপ্লোসিভ ইরাপশান। এক্সপ্লোসিভের মধ্যে পিলি, ক্র্যাকাতোয়া, এই দুটো। আর বাকি যেগুলো স্ট্রম্বোলি, ভলক্যানো, ভিসুভিয়াস, প্লিনি, এগুলো হচ্ছে মিক্সড ইরাপশান। তাহলে এগুলো আমরা কেন্দ্রীয় অগ্নুৎপাতের যে টাইপগুলো হয় সেগুলো দেখলাম। এরপরে বিদার অগ্নুদ্গম বা
ফিশার ইরাপশন, ফিশার। তো ফাটলের মধ্য দিয়ে, চ্যুতির মধ্য দিয়ে, বিদরের মধ্য দিয়ে ক্ষারকীয় লাভা ধীরে ধীরে বেরিয়ে আসে এবং অনেক দূর পর্যন্ত ব্যাপৃত হয়ে যায়, তাকে বিদারগ্নোদ্গম বলা হয়। এটা সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় আইসল্যান্ড দ্বীপে। বিদারগ্নোদ্গম সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় আইসল্যান্ড দ্বীপে, সেটাকে আইসল্যান্ড ধরনও বলা হয়। ঠিক আছে, এটা মনে রাখবেন, এটা সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় আইসল্যান্ড। ঠিক আছে, তো ডেকান ট্র্যাপ ভারতের দক্ষিণে, সেটাও এ ধরনের অগ্নুদ্গম। দক্ষিণ আফ্রিকাতে ডাকেন্সবার্গ, ব্রাজিলের গায়ানা, পারানা মালভূমিতে এরকম জায়গাতে এরকম ধরনের অগ্নুৎপাত কিন্তু দেখতে পাওয়া যায়। এবার আমরা চলে আসব ভূমিরূপ, ল্যান্ডফর্ম। এখানে টাইপগুলো হলো, এরপরে আমাদের চলে আসতে হবে ল্যান্ডফর্মে। প্রথমত নিঃসারী অগ্নুদ্গমে কি ভূমিরূপ তৈরি হয়? প্রথম হচ্ছে উন্নত ভূমিরূপগুলোর মধ্যে আসবে লাভা ফিল্ড, লাভা ক্ষেত্র। লাভা ক্ষেত্র নিয়ে আগে আলোচনা করেছি। লাভা ফিল্ড, পা হো হো, পা পা হো হো বা পা হয়ে হয়ে। তো তরল লাভা বেরিয়ে আসে, মসৃণ হয়, প্রচুর খনিজ থাকে এর মধ্যে, পাকানো দড়ির মতো পরপর সাজানো থাকে। এটা হচ্ছে পা হয়ে হয়ে। আর যেটা হচ্ছে আ আ, এটা সান্দ্র লাভা, উপরিভাগটা অমসৃণ হয়, এবড়ো খেবড়ো হয়, বুদবুদ যুক্ত হয়। তো এটা কি করে মনে রাখবেন? এটা হচ্ছে মসৃণ আর এটা হচ্ছে উঁচু নিচু এবড়ো খেবড়ো হয়। তো যদি মসৃণের ওপর দিয়ে চলতে হয় তাহলে কিন্তু পা স্লিপ খেয়ে পা হড়কে গিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো পা হয়ে হয়ে লাভা হচ্ছে সবসময় মসৃণ হয়। আর আ আ লাভা, এরকম জায়গার উপর দিয়ে যদি আমরা হাঁটতে থাকি তাহলে আমাদের পায়ে লাগবে, তখন আমরা আ শব্দ করতে পারি। তো সেই জন্য এটা মনে রাখবেন, আ লাভার ক্ষেত্রে অমসৃণ হয়। এবং অমসৃণতার সাথে যুক্ত যে বিষয়গুলো, সান্দ্রতা বেশি, বেশি দূর গড়াতে, খুব বেশি দূর, এটা অবশ্যই বেশি দূর যায় কিন্তু খুব বেশি দূর যেতে পারে না, তুলনামূলক কম। তো এই বৈশিষ্ট্যগুলো একটু মনে রাখবেন। তাহলে এটা লাভা ক্ষেত্র হলো, লাভা ফিল্ড। এছাড়া ভলক্যানিক মাউন্টেন, মাউন্টেন মাউন্টেন কখন হয়? যখন স্তূপাকারে লাভা জমতে থাকে ছিদ্রপথ থেকে বেরিয়ে এসে, তখন উঁচু হয়ে গিয়ে পর্বত তৈরি করে। জাপানে ফুজিয়ামা, ইতালি ভেসুভিয়াস, যতগুলো আগ্নেয় পর্বত আমরা জানি সবগুলো। এছাড়া ভলক্যানিক আইল্যান্ড তৈরি করতে পারে। মাউন্টেন ছাড়া আইল্যান্ড হতে পারে। হাওয়াই দ্বীপপুঞ্জ খুব ভালো একটা উদাহরণ। এছাড়া একটা খুব ভালো টার্ম আছে, সেটা হচ্ছে লাহার। লাহার কি? এটা একটা মিক্সড পদার্থ, ও নুয়ে আর্দেন্তি টাইপ যে পদার্থ, সেইগুলোর সাথে জল মিশ্রিত হয়ে গিয়ে ছাই, নানা রকমের ভস্য, তুষার গলা জল সবটা মিলেমিশে একটা কর্দম প্রবাহ, যেটা আগ্নেয়গিরির নিচে ঢিবির মতো উঁচু নিচু সঞ্চিত হয়ে ভূমিরূপ তৈরি করে, তাকে বলা হয় লাহার। এবং কে নামটা দিয়েছেন? বিজ্ঞানী কটন। কটন এই নামটা দিয়েছেন। তাহলে লাহার হচ্ছে পর্বতের, আগ্নেয় পর্বতের পাদদেশে নুয়ে আর্দেন্তি এবং তুষারগলা জল মিশ্রিত কাদাময় উঁচু নিচু ঢিবি, তাকে বলা হচ্ছে লাহার। নাম দিয়েছেন কে? কটন। এছাড়া ওসেনিক রিজ হয়, সামুদ্রিক শৈলশিরা, সেটা আমরা জানি আটলান্টিকে তৈরি হয়েছে, মধ্য আটলান্টিক শৈলশিলা। আর হচ্ছে গায়ট, সমতল শীর্ষ বিশিষ্ট পাহাড় হচ্ছে গায়ট, যেটা একসময় সমুদ্র সমতলের কাছে ছিল, সমুদ্র তরঙ্গের আঘাতে যার মস্তক দেশটা সমতল হয়ে গেছে, কিন্তু বর্তমানে সেটা সমুদ্রের অনেক গভীরে অবস্থান করছে। কারণ হচ্ছে এটা সমুদ্রের একটা অংশ, পাতের একটা অংশ, সেটা অন্তর্ধান হচ্ছে, একটা পাতের নিচে একটা পাত প্রবেশ করে যাচ্ছে, সেটা যত নিচের দিকে নেমে যাচ্ছে। তো এটা হচ্ছে গায়ট। তো গায়ট একটা আগ্নেয় পর্বত, যেটা অন্তর্ধানকারী যে পাত তার শীর্ষ, তার অংশে থাকে। এছাড়া প্লাগডোম এবং থোলয়েড, অত্যন্ত সান্দ্র লাভা, যেটা রায়োলাইট জাতীয় লাভা, সেটা জমাট বেঁধে যায়, উঁচু খাড়াই গম্বুজাকৃতির স্তম্ভ তৈরি হয়, তাকে বলা হয়
প্লাগডোম। আর যে প্লাগডোমের মাথাটা চওড়া ছাতার মতো হয় তাকে বলা হয় থোলয়েড। প্লাগডোম এবং থোলয়েড এই দুটো কোথায় দেখতে পাওয়া যায়? মাউন্ট পিলিতে দেখতে পাওয়া যায়। পিলিতে প্লাগডোম এবং থোলয়েড দেখতে পাওয়া যায়। এছাড়া জ্বালামুখ একটা খুব গুরুত্বপূর্ণ ক্রেটার, গুরুত্বপূর্ণ ভূমিরূপ। তো যে ফানেলাকৃতি অংশের মধ্য দিয়ে ম্যাগমা বেরিয়ে আসে, অগ্নুৎপাত হয়, তাকে বলা হচ্ছে ক্রেটার। এবং এর মধ্যে জল জমে জ্বালামুখ হ্রদ তৈরি হতে পারে। এবার একটা বড় জ্বালামুখের মধ্যে অনেক ছোট ছোট জ্বালামুখ তৈরি হতে পারে। এরকম ধরনের যদি হয় তখন সেটাকে বলা হয় নেস্টেড ক্রেটার। নেস্টেড ক্রেটার। যেমন ফিলিপিন্সে মাউন্ট তাল এরকম একটা নেস্টেড ক্রেটার এক্সাম্পল। আর জ্বালামুখে জল জমে হ্রদ তৈরি হয়, একে মায়ার বলা হয়। আর হচ্ছে ক্যালডেরা, বা যেটাকে আমরা জ্বালামুখ গহ্বর বলি, ক্যালডেরা। এটা কি হয়? বিস্ফোরণ হলো, বিস্ফোরণের ফলে বা ধস নামার ফলে জ্বালামুখটা অনেক বেশি বড় হয়ে গেল, বৃত্তাকার হয়ে গেল, খাড়া পার্শ্বযুক্ত হয়ে গেল, একটা অবনমিত অংশ, তাকে বলা হচ্ছে ক্যালডেরা। একটা আগ্নেয়গিরি রয়েছে যেটা আফ্রিকাতে ক্যানারি দ্বীপপুঞ্জে আছে, লা ক্যালডেরা। সেই লা ক্যালডেরার নামানুসারে নাম হয়েছে ক্যালডেরা। এটা জ্বালামুখ তো বটেই, কিন্তু ধসে যাওয়া, ধসপ্রাপ্ত জ্বালামুখ। তো এটাকে বলা হচ্ছে ক্রেটার, ধসপ্রাপ্ত জ্বালামুখ। জল জমে হ্রদ তৈরি হয় এর মধ্যে। সুমাত্রার টোবা, সেটা হচ্ছে বিশ্বের বৃহত্তম আগ্নেয় হ্রদ বা ক্যালডেরা, টোবা সুমাত্রাতে রয়েছে। আর এই ক্যালডেরাটা এবার যদি আবার এখানে বিস্ফোরণ হয়, আবার যদি অগ্নুদ্গম হয়, আবার যদি ভেঙে যায়, ক্যালডেরার থেকে যদি বড় হয়ে যায়, এটা ধরা যাক উপরের অংশটা আবার অপসারিত হয়ে গিয়ে এটা বিরাট বড় একটা অংশে পরিণত হয়েছে, তো তাকে বলা হয় কালড্রান। কালড্রান। তো এইগুলো হচ্ছে প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ ভূমিরূপ যেটা নিঃসারী অগ্নুদ্গমের ফলে তৈরি হয়। আর বিদার অগ্নুদ্গমের ফলে কী কী ভূমিরূপ তৈরি হয়? প্রথমত লাভা মালভূমি হতে পারে, লাভা মালভূমি যেটা ব্যাসল্ট জাতীয় লাভা, যেটা ডেকান ট্র্যাপে হয়েছে। আর কি, লাভা প্লেন হতে পারে, সমভূমি হতে পারে, শান্তভাবে প্রচুর বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে সমভূমি তৈরি হলো। এই সমভূমির এক্সাম্পলটা মনে রাখবেন, লাভা সমভূমির এক্সাম্পল বলতে পারবেন? লাভা সমভূমি কোথায় দেখতে পাওয়া যায়? ভারতে কোথায় দেখতে পাওয়া যায়? মালব। এছাড়া আমেরিকা যুক্তরাষ্ট্রে স্নেক নদী, স্নেক নদীর যে সমভূমি, সেখানে এই লাভা মালভূমিটা দেখতে পাওয়া যায়, সমভূমিটা দেখতে পাওয়া যায়। তাহলে লাভা প্লেন হলো, লাভা মালভূমিটা প্রত্যেকে জানা, লাভা প্লেন হলো। আর কি, ভলক্যানিক স্কেলিটন, আগ্নেয় কঙ্কাল। তো আগ্নেয়গিরি, আগ্নেয় যে নলটা রয়েছে, সেই নলটা যদি দেখা যায় তার পার্শ্ববর্তী অঞ্চলটা ক্ষয় পেয়ে গেল, কিন্তু নলের মধ্যেকার যে লাভা সেটা লম্বা হয়ে থেকে গেল, তাকে বলা হয় ভলক্যানিক স্কেলিটন। অর্থাৎ যদি দেখা যায় এরকম ধরনের একটা আগ্নেয়গিরি ছিল, সেখানে
এটা আগ্নেয়গিরির নল। এই নলের মধ্যে লাভা জমাট বেঁধে রয়েছে, এরকম শক্ত হয়ে জমাট বেঁধে রয়েছে। তো এই অংশটা দেখা যাচ্ছে পরে ক্ষয়ে যাচ্ছে, ক্ষয়ে গিয়ে অবস্থান করছে এরকম একটা অংশ, ডাইকের মতো রয়েছে। কিন্তু এটা ডাইক নয়, কারণ এটা একসময় আগ্নেয়গিরি মুখে মধ্যে ছিল, নলটা জমে এরকম হয়েছে। তো এইটাকে বলা হয় ভলক্যানিক স্কেলিটন। ফ্রান্সের লিপায়ে, নিউ মেক্সিকো সিপ্রক, এরকম ধরনের এক্সাম্পল। এটাকে বলা হচ্ছে ভলক্যানিক স্কেলিটন, আগ্নেয় কঙ্কাল। খুব স্বাভাবিক, যেমন যদি মাংসটা পুরো সরিয়ে দেওয়া, হাড় বেরিয়ে গেল, স্কেলিটন। মেসা বিউট তৈরি হতে পারে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ভূমিরূপ, সেটা হচ্ছে স্টেপটো। স্টেপটো লাভা মালভূমিতে যে লাভা সঞ্চিত হচ্ছে সেটা গ্রানাইট শিলার যে উদ্ভিদ তার মধ্যে যদি উচ্চভূমির মতো অবস্থান করে, উঁচু ভূমিরূপ উদ্ভিদ সেটা, অর্থাৎ ভূপৃষ্ঠে অভ্যন্তরে ছিল কিন্তু সেটা উচ্চভূমির মতো রয়েছে, তাকে বলা হয় স্টেপটো। তো এইগুলো হচ্ছে সব বিদার অগ্নুদ্গম, তার ফলে সৃষ্ট ভূমিরূপ। আর এরপরে উদ্বেদী, ইন্ট্রুসিভ ল্যান্ডফর্ম। উদ্বেদী প্রথম হচ্ছে দণ্ডাকৃতি সিল। সিলের এবং ডাইক দুটোকে আমরা যদি পাশাপাশি রাখি তাহলে আমরা কি দেখব? ডাইক সিলের মধ্যে তফাৎ কোথায়? তফাৎ হচ্ছে ডাইকের ক্ষেত্রে শিলাস্তরকে লম্বভাবে ছেদ করে যায় ডাইক, আর সিল কিন্তু শিলাস্তরকে ছেদ করে না। শিল থাকে এরকম আড়াআড়ি, শিলাস্তরের সাথে সমান্তরালে এটা অবস্থান করে। এইটা হচ্ছে ডাইক সিলের বৈশিষ্ট্য, মূল বৈশিষ্ট্য। এখন কোনো শিলাস্তর, সেই শিলাস্তরটাই যদি এরকম উলম্ব হয়, এরকম যদি শিলাস্তরটা এরকমভাবে যদি অবস্থান করে এবং শিল যদি এরকমভাবে অবস্থান করে, তাহলে সেটা কিন্তু শিল, সেটা ডাইক নয়। কারণ ডাইকের মূল বৈশিষ্ট্য হচ্ছে সেটা কিন্তু শিলাস্তরকে লম্বভাবে ছেদ করবে। সেটা শুয়ে থাকতে পারে, যদি এরকম শিলাস্তর হয়, এরকম শিলাস্তর, এবং এইটা এরকমভাবে এর অবস্থান করছে, তখন আমরা সেটাকে কিন্তু ডাইক বলবো, সেটাকে শিল বলবো না। তাহলে এই বৈশিষ্ট্যগুলো খুব গুরুত্বপূর্ণ। এবার সিল কোথায় দেখতে পাওয়া যায়? দামোদর কয়লা বলয় যেটা রয়েছে, এখানে প্রচুর সিল রয়েছে। ডাইক বললাম, বৈশিষ্ট্যগুলো বললাম। ডেকান ট্র্যাপ, ভারতের ডেকান ট্র্যাপে দেখতে পাওয়া যায়, প্রচুর ডাইক দেখতে পাওয়া যায়। এছাড়া ল্যাকোলিথ, ল্যাকোলিথ এরকমভাবে শিলাস্তরের মধ্যে সঞ্চিত হয় ল্যাকোলিথ। লেন্সের মতো উত্তল শীর্ষদেশ বিশিষ্ট হয়, এবং এক্সাম্পল হচ্ছে যুক্তরাষ্ট্রের হেনরি পর্বত। অনেক সময় এটা পরপর পরপর হতে পারে, সিডার গাছের মতো দেখতে হয় বলে এটাকে সিডার ল্যাকোলিক বলা হয়, পরপর পাশাপাশি যদি থাকে। বিসমালিথ, বিসমালিথ হয় কি? ল্যাকোলিথের ক্ষেত্রে ম্যাগমা যদি অনেক বেশি হয় তাহলে উপরের অংশটা কেটে গিয়ে শিলাটা চ্যুত হয়ে যায়, সরে যায়, তখন সেটাকে বলা হয় বিসমালিথ। আর ফ্যাকোলিথ কি? ফ্যাকোলিথ হচ্ছে এই যে বিভিন্ন ধরনের শিলাস্তরের মধ্যে ছোট 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 উত্তল অবতল লেন্সের মতো শিলাস্তরের মধ্যে যখন আগ্নেয় উদ্বেদটা সঞ্চিত হয় ছোট ছোট এরকমভাবে, তখন তাকে বলা হয় ফ্যাকোলিথ। আর লোপোলিথ হচ্ছে অবতল চামচের মতো এরকম ধরনের সঞ্চিত হয়
আগ্নেয় উদ্ভিদ শিলাস্তরের সাথে এইভাবে থাকে, চামচের মতো অবস্থান করে, তখন তাকে বলা হয় লোপোলিথ। ভারতের সীতামপুণ্ডি এক্সাম্পল, এইগুলো। আর হচ্ছে গোলাকৃতি ভূমিরূপের মধ্যে রয়েছে ব্যাথলিথ, বিশাল আকারের বড় আকারে গোল গম্বুজের মতো ভূমিরূপ তৈরি করে ব্যাথলিথ। কোস্ট ব্যাথলিথ হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ব্যাথলিথ। এবার ব্যাথলিথের যে টাইপগুলো আছে, স্টক, বস আর কনলিথ। ছোট যে ব্যাথলিথ হয় 100 বর্গ কিলোমিটারে কম হয় তাকে বলা হয় স্টক। বৃত্তাকার বৃত্তাকার স্টককে বলা হয় বস, বৃত্তাকার যখন হয়। আর চ্যাপ্টাকৃতি যখন হয় তখন তাকে বলা হয় কনলিথ। স্কটল্যান্ডের পার্বত্য অঞ্চলে এটা দেখতে পাওয়া যায়। তো এই হচ্ছে ওভারঅল আমাদের অগ্ন্যুৎপাত এবং বিভিন্ন তার ভূমিরূপগুলো। এবার আগ্নেয়গিরির যদি আমরা বন্টন দেখি, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা আমরা জানি, প্রশান্ত মহাসাগরের আশপাশে যেগুলো দেখতে পাওয়া যায়, মধ্য আটলান্টিক শৈলশিরা বরাবর দেখতে পাওয়া যায়, এবং মধ্য মহাদেশীয় অঞ্চল যেটা ভূমিকম্প প্রবণ অঞ্চল, সেগুলোই কিন্তু এই ধরনের আগ্নেয়গিরি প্রবণ অঞ্চলের মধ্যে রয়েছে। তো এর মধ্যে আমরা অনেকগুলো টার্ম পেলাম, অনেক রকমের ইম্পর্ট্যান্ট বিষয় এখানে পেলাম, এগুলো বললাম। এবার এই উদ্বেদী ভূমিরূপের জন্য আমি কিছু লিখেছিলাম যাতে করে মনে রাখা যায় এক্সাম্পলগুলো। বিশেষ করে ব্যাথলিথ, চ্যাপ্টা মতো ধ্যাপসা আমি, লোকে ব্যাথলিথ আমায় বলে। লোকে ব্যাথলিথ বলে ডাকে, আমায় বলে না, লোকে ব্যাথলিথ বলে ডাকে। দুটি পাতের সংঘর্ষে আমার সৃষ্টি হয়ে থাকে। পাতের সংঘর্ষের ফলে এটা হয়ে থাকে, অর্থাৎ এই অগ্নুদ্গম, এবং আমরা জানি উদ্বেদ মানেই হচ্ছে সেটা ভূমিরূপের ভেতরে থাকবে, পরবর্তীকালে সেটা উন্মুক্ত হয়। বৃত্ত হলে বস আমি, চ্যাপ্টা হলে কনলিথ, স্টক বলে ছোট হলে হাওয়াই দ্বীপে আমার সিট। অর্থাৎ হাওয়াই দ্বীপে এটা দেখতে পাওয়া যায়। ল্যাকোলিথ দেখেছ কি ব্যাঙের ছাতা রূপে, আমেরিকার উটা প্রদেশের হেনরি পর্বতে থাকে। ঊর্ধ্বভঙ্গ অধভঙ্গ আঁকামাকা থাকে, কোন পর্বতে বাসভূমি, লোকে ফ্যাকোলিথ বলে ডাকে। বিসমালিথ, আমার নামে বিষ আছে তাই আমি বিসমালিথ। বৃত্তাকার শিলাচ্যুতি হয়, জন্মদাতা ল্যাকোলিথ, যেহেতু এটা ল্যাকোলিথ থেকেই হচ্ছে, বৃত্তাকার শিলাচ্যুতি হচ্ছে। লম্বা চ্যাপ্টা কেমন আমি, দেখতে যদি চাও, খরচা করে টিকিট কেটে ব্ল্যাক হিলে চলে যাও। এক্সাম্পলটা ব্ল্যাক হিল। ঠিক আছে, তাহলে এগুলো এভাবে মনে রাখবেন। যথেষ্ট বড় অধ্যায়, অনেক ইনফরমেশান আছে, অনেক কিছু আছে এর মধ্যে, অনেক টার্ম আছে। আমি এখানে প্রত্যেকটাই বলেছি, আপনারা কিন্তু খুব ভালো করে এটা রিভিশন করবেন, খুব ভালো করে মনে রাখবেন। অনেক প্রশ্ন এখান থেকে হবে। আর আপনাদের যেরকম বলেছি, ভয়েসটা আমি জানি না কতজন শুনেছেন, হয়তো সকলে শুনেছেন, যে আপনাদের যেটা মক টেস্ট হওয়ার কথা ছিল সেটা আগামীকাল না, আগামী পরশু নেব। কারণ আগামীকাল হলে আপনারা মাত্র একদিন রিভিশনের সময় পাবেন, ওটা আগামী পরশু দিন নেব, যাতে করে আপনাদের রিভিশনটা আরও ভালো করে দেওয়া সম্ভব হয়। আমি সেই জন্য নোটসগুলো দিয়েছি, অগ্নুৎপাতেরটা আজকে দিয়ে দেবো ক্লাসের শেষে। তো ওয়ান লাইনার, এমসিকিউ, ডেসক্রিপটিভ, শর্ট নোটস, যেখানে যা আছে, এবং দেখবেন আপনাদের 1-2 নম্বরের ছোট ছোট করে টিকার মতো করে কিছু কনসেপ্ট, যেগুলো কনসেপচুয়াল ক্ল্যারিটির জন্য দরকার, সেরকম নোটসও দেওয়া হয়েছে। তো কোনো জায়গাতে কোনো ফাঁক রাখবেন না। প্রিভিয়াস ইয়ারের নেটের কোয়েশ্চেনটাও দেওয়া হয়েছে। এখান থেকে যত যা আছে ওভারঅল 2 দিন ব্যাপকভাবে পড়ে আপনারা এটা কভার করে নিন, এবং তার সাথে সাথে মক টেস্টটা দিন। আপনারা এতদিন ডিসকাশানও করছেন, আগামী আরও 2 দিন ওভারঅল পুরো জিওটেকটনিকের ওপর ভালো করে ডিসকাশান করুন।
তাহলে আপনারা একটা জায়গাতে পৌঁছে যাবেন, জিওটেকটনিক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এবার এখানেই শেষ নয়, আপনারা সব পড়লেন খুব ভালো, দুদিন আরও দারুণ পড়লেন, খুব ভালো মক টেস্ট দিলেন, কিন্তু এখানে থেমে যাবেন না। এরপর জিওমরফোলজি শুরু হবে, কিন্তু জিওটেকটনিকের পোর্শনটা আপনারা কিন্তু রিভিশনের মধ্যে রাখবেন, ডিসকাশনের মধ্যে রাখবেন। 1 ঘন্টা ডিসকাশন হলে 20 মিনিট অন্তত টেকটনিক আলোচনা করবেন এবং জিওমরফোলজির যে চ্যাপ্টারগুলো একটা একটা করে পড়াবো সেইগুলো রাখবেন। যত পিছনে যাবেন, মানে এই যত পড়াগুলো হতে থাকবে সেই পোর্শনগুলো কিন্তু আপনারা ডিসকাশনের থ্রু দিয়ে রিভিশনটা করে নেবেন, তাহলে আপনাদের ভারটা অনেক কম থাকবে। আর যেরকম আপনাদের বলেছি, পার ডে রিভিশন করবেন, পার উইক রিভিশন করবেন, পার মান্থ রিভিশন করবেন, এবং পরীক্ষার 15 দিন আগে ওভারঅল সমস্ত কিছু শুধু রিভিশন, এই জিনিসগুলো চলবে। যেহেতু এখনও ডেটটা আমরা জানতে পারিনি, সে কারণে আমি যেটা শিডিউল রয়েছে সেপ্টেম্বরের পর্যন্তই শিডিউলটা রয়েছে। ডেট যেমন আসবে পরীক্ষার শিডিউল কিন্তু, মানে আমার ক্লাসের শিডিউল কিন্তু সেরকম কম বেশি চেঞ্জ হবে। আপনাদের এখন 5টা করে হচ্ছে, যদি দেখা যায় সেরকমভাবে ক্লাসগুলো অ্যারেঞ্জ করা হবে। আপনাদের কাজ হচ্ছে অ্যাকচুয়াল জায়গা না ছাড়া। আমাকে এই সুযোগ পেয়েছি, এই সুযোগটা আমি কোনোভাবে যেতে দেব না। আপনারা শুনেওছেন যে এই মুহূর্তে শুধুমাত্র শিট আপডেটের ব্যাপারটা নিয়ে থমকে রয়েছে, সেজন্যে বিজ্ঞপ্তিটা আসছে না। তো এখানে সিট আপডেট হচ্ছে মানে কি, ফ্রেশাররা কিন্তু মানে বুঝতে পারছেন, অবশ্যই বুঝতে পারছেন, যেটা আমি আগেও বলেছি, বারবার বলে এসেছি, সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেই পুরো সেই কপিটা নিয়ে আপনাদের দেখিয়েছিলাম যে কী লেখা আছে সেখানে, এবং কিছু যুক্তি দিয়ে যে কেন ফ্রেশাররাও এখানে বসতে পারবেন। তো আপনাদের যাদের মনে ন্যূনতম সন্দেহ আছে, যারা ফ্রেশার কমপ্লিটলি, যে আমরা বসতে পারবো কি না, তারপরে আরেকটু পড়াশোনার গতি বাড়াবো, এই সমস্ত মাথা থেকে বের করে দিন। তো একদম বারবার যেটা বলছি আপনাদের, একটা চুল জায়গা ছাড়বেন না। একটা টপিকের সাব টপিকের যেখানে যা আছে খুঁজে খুঁজে তন্ন তন্ন করে খুঁজে, চারিদিক থেকে যেখান থেকে যা ইনফরমেশান পাবেন সব কালেক্ট করে খুব ভালো করে সেটা একটা জায়গাতে সঞ্চয় করে রাখুন। একটা নিজস্ব নোটসের একটা খাতা রাখবেন, সেই টপিকগুলো সেখানে লিখে রাখুন, প্রত্যেকটা টপিকের উপর যাবতীয় সমস্ত কিছু, এবং সেটা বারবার রিভিশন করতে থাকুন। এছাড়া আর কোনো দিক নেই, চোখ বন্ধ, চারিদিকে অন্য কিছু নেই। আপনার এই 4-5 মাস একদম কমপ্লিটলি আপনার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে এসএসসি পরীক্ষা, এসএলএসটি পরীক্ষা। তো এরকম যদি থাকতে পারেন তবেই কিন্তু পরীক্ষা দিতে যাবেন, নাহলে পরীক্ষা দিতে গিয়ে কিছু লাভ নেই। সোজা কথা, কম্পিটিটিভ পরীক্ষাতে মধ্যপন্থা বলে কিছু নেই, হয় পড়তে হবে না ছেড়ে দিতে হবে। তো পড়াটা সেই লেভেলে পড়তে হবে, একদম মানে যেরকম আর কোনো দিন আপনি পড়েননি, যেরকম ভবিষ্যতে আপনাকে পড়তে হবে না, পড়বেন না কোনো দিন, সেই রকমভাবে পড়ুন। অতীতে পড়েননি, ভবিষ্যতে আপনি পড়বেন না এরকম, সেই রকমভাবে পড়ুন। এই যুদ্ধ শেষ যুদ্ধ, এরকমভাবে পড়ুন। তার জন্য যা যা দরকার, যদি মনে হয় এর বাইরে আরও কিছু দরকার আমার, সেটা আমাকে জানান। যদি মনে হয় আটকে যাচ্ছে, কোথাও সমস্যা হচ্ছে, আমার এটা পার্সোনাল প্রবলেম, এই জায়গাতে আমি পারছি না, সেটা আমাকে জানান। এগুলো করুন, আলটিমেটলি তবে কিন্তু নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আলাদা কিছু করতে হবে আপনাকে বাকিদের থেকে, সেটা ভাবুন, ভেবে বের করুন। অসুবিধা হলে আমাকে বলুন। বলছি স্যার, হ্যাঁ বলুন। বলছে নাকি পিটি হবে, পিটি আর সাবজেক্ট সেটা দুটোই হবে। সেটা সেটা কে বলছে কি বলছে এক্ষুনি ভাবার দরকার নেই। আপনাদের আমি কি বলেছিলাম শুরুতে, আপনি সেই ক্লাসও ছিলেন সম্ভবত, যে আমরা এত ভালো করে সাবজেক্টটা এই মুহূর্তে পড়ব, যদি পরে পিটি হয় যাতে করে মানে সেই জায়গাটা আমি রাখতে পারি, কারণ আমি সাবজেক্ট খুব ভালো করে পড়ে ফেলেছি। যদি পিটি হয় তাহলে সেখানে আমি যেন সেই জায়গাটা রাখতে পারি। এবং আমি আপনাদের সেই দিনই বলেছিলাম যে এনসিটির যে নতুন রুলস, সেখানে কিন্তু সব আপ টু 11-12 পর্যন্ত সবার টেট হওয়ার কথা, এরকম ছিল। এবার এরা কি নিয়ম পদ্ধতি বার করবে, কি করবে না করবে সেটা দেখা যাক। কিন্তু আমি 1 মাস আগে কি বলেছিলাম, এই মুহূর্তে আমাদের কাজ হচ্ছে একদম অ্যাটেন্টিভলি খুব ভালো করে সাবজেক্ট পড়া। আপনাকে তো ওইটা এখন মাথায় আনলে চলবে না, যদি আসে তো আসবেই, সেটা আপনি পড়েন কি না পড়েন থাকবেই। তো আপনার এখন কাজ হচ্ছে আপনি যেটা হাতে পাচ্ছেন সেটা 100% সময় দিন, এবং ওই কী এলো কী বিপদ এলো সেটা ভেবে আমি ভয় পেয়ে গেলাম, আমি চুপসে গেলাম, আমার 100% আমি দিতে পারছি না। আপনি আপনার 100% দেবেন পরীক্ষাতে, তার বাইরে তো আপনি কিছু করতে পারবেন না। আপনি যাতে আপনার 100% দিতে পারেন, সেটা সাবজেক্ট হোক, পিটি হোক, যেখানে যাই হোক, আপনি নিজের কাছে স্যাটিসফাইড থাকবেন আমি 100% দিয়েছি। আপনি 100%-র বাইরে তো দিতে পারবেন না, সেটা যতগুলো সাবজেক্ট যাই আসুক না কেন। তো মেন্টালিটিটা এরকম রাখবেন,
যে আমার সামনে যা আসবে আমি সেটা পরীক্ষা দেবো। পিটি দিলে অনেক সুবিধা আছে, পিটি দিলে অনেক সুবিধা আছে, সেগুলো কী সুবিধা সেটা আমি পরে আলোচনা করব। যদি দেয়, আমি এখন এগুলো মাথায় আনবেন না প্লিজ, এগুলো দরকার নেই, আনবেন না। আপনাদের যেটুকু যা যেভাবে পড়ানো হচ্ছে খুব ভালো করে আপনারা সেগুলো বারবার রিভিশন করুন, পড়তে থাকুন, আনন্দে থাকুন। পিটি যদি হয় সেটা ভালো, সেটা খারাপ নয়, ঠিক আছে? যদি দেখা যায় আর থাকবে কি থাকবে না থাকবে সেই ক্লাস আমি করিয়ে দেবো, ঠিক আছে? সেটা নিয়ে আপনাদের ভাবতে হবে না। আপনারা শুধু যেগুলো যা বলছি করছি সেভাবে করুন, নিজের 200% দিন, 100% দিন, 200% দিন। মানে কি, আপনার যে লেভেলটা ছিল সেই লেভেলটাকে পার করে যান। আপনার যেটা মনে হচ্ছিল এটা আমার হবে না, আপনি সেটাও করে ফেলুন, এবং খুব অল্প সময়ের মধ্যে করুন। সময় নেই একদম, সময়টাকে ডিভিশন করে নেবেন। ধরুন 1 ঘন্টা আপনি পড়তে পারছেন সারাদিনে, তার বেশি পাচ্ছেন না, সেটাকে 5 মিনিট 5 মিনিট 5 মিনিট করে ভেঙে নেবেন, দেখবেন কনসেন্ট্রেশন লেভেলটা কোথায় পৌঁছে যাবে। এবং যেটা আপনার 4-5 ঘন্টাতে হচ্ছিল না সেটা দেখবেন আপনার আধ ঘন্টায় হয়ে গেছে। পুরো টোটালটাই হচ্ছে কনসেন্ট্রেশন লেভেলের উপর ডিপেন্ড করে। কারোর দেখবেন অনেক সময় লাগে পড়তে, কারোর অল্প। কেন? কনসেন্ট্রেশন লেভেল। যতটা পারবেন কনসেন্ট্রেট করে পড়বেন, অল্প অল্প ছোটো ছোটো করে টপিক, সাব টপিক, একটা পাতা আমি এটা 5 মিনিটে পড়বো, এইটুকু। এবং সেই 5 মিনিট আপনি কোথাও কোনো দিকে দেখবেন না, কোনো কিছু মাথায় আনবেন না, সে দেখবেন না। পরে কথা, আমাদের মস্তিষ্কে তো নানা রকম জিনিস চলে ভুলভাল, যে কারণে আমরা পড়তে পারি না, মানে পুরোটা কাজে লাগাতে পারি না সময়টা। তো সেইটা এরকমভাবে পড়বেন, কোনো সমস্যা নয়, এরকমভাবে পড়বেন। যা যেখানে সমস্যা হচ্ছে আমাকে জানাবেন, স্যার এরকম হচ্ছে, এই হচ্ছে, এই হচ্ছে, না হচ্ছে। কিন্তু প্লিজ আপনারা একটা চুল জায়গা ছাড়বেন না। আমি চাইবো আপনারা প্রত্যেকে পান, প্রত্যেকে, এবং আপনাদের প্রত্যেকের মধ্যে সেই সম্ভাবনা আছে, সেটা ভেতর থেকে বের করে আনুন। প্ল্যানিং করে নিন, আমি এইভাবে 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 করবো। আমি তো একটা ওভারঅল প্ল্যানিং দিয়েছি আপনাদের যে হ্যাঁ এইটা, সেটা একটা নর্মাল ব্যাপার, কিন্তু আপনার পার্সোনাল একটা প্ল্যানিং থাকবে, আমাকে এইভাবে এইভাবে এগোতে হবে, এত দিনে এই টার্গেট আমার। অতিরিক্ত বোঝা নেবেন না, আর খুব কম বোঝাও নেবেন না। আর প্রত্যেক দিন নিজের লেভেলটাকে ছাড়িয়ে যাবেন। 2-3টে জিনিস ঠিক রাখতে হবে। আমাদের ফিজিক্যাল ফিটনেস রাখতে হয়, ফিজিক্যাল ফিটনেস না থাকলে আপনি এত লোড নিয়ে নেবেন, 2 দিনে 3 দিনের দিনে আপনার শরীর খারাপ হয়ে যাবে, সেটা যেন না হয়। ফিজিক্যালি মেন্টালি ফিট থাকতে হবে, বাকিটা স্মুথলি হয়ে যাবে। আর এটা জানবেন, কাজ করার পরে বাকি আমাদের কিছু হাতে থাকে না। সুতরাং কী হবে না হবে সেই সব ভাববেন না, যা হবে দেখা যাবে। কী হবে সেটা আমাদের হাতে নেই, আমাদের হাতে আছে আমরা 100% আমি টাইমটাকে কীভাবে অ্যাপ্লাই করছি, কীভাবে ইউজ করছি টাইমটাকে, এটা আমাদের হাতে আছে, আমরা সেটা করব। কী হবে না হবে সেটা আমি দেখতে যাব না, আমার সামনে আছে, ঠিক আছে, এটাকে আমাকে পার করতে হবে। কী পদ্ধতিতে পার করবো সেটা আমি ভেবে বের করব, ঠিক আছে? সব Hello? সমস্যার সমাধান আছে। হ্যাঁ বলুন। বলছি ওই এমসিকিউ যে কোশ্চেনগুলো আর অপশনগুলো, স্যার কিছু কিছু ডাউট লাগছে। হ্যাঁ, সেগুলো জানাবেন আমাকে। দু একটা মিস্টেক মানে হতে পারে, ওগুলো টাইপ করার সময় কিছুটা যে টাইপ করেছে সেখানে হয়তো গন্ডগোল আছে, তো সেগুলো যেখানে মনে হচ্ছে কিছু কিছু প্রবলেম আছে সেগুলো আমাকে জানাবেন, ঠিক আছে? যেখানে যেখানে দেখবেন, মানে এরকম নয় যে শুধু এই জায়গাতেই, বইতে বিভিন্ন জায়গাতে দেখবেন কম বেশি এমসিকিউ তো এটা হয়, এদিক ওদিক হয়ে যায়, তো সেইগুলো। স্যার এমসিকিউ গুলোতে হয়েছে, প্রায় প্রতিটা এমসিকিউতে কিছু কিছু দুটো হ্যাঁ একটা করে হ্যাঁ হ্যাঁ, থাকছে। এগুলো আর এগুলো এমনি অন্য জায়গাতে নেই, বেশ আমাদের বেশ, তো মনে হচ্ছে না। ঠিক আছে, ওগুলো করতে থাকুন, পরপর করতে থাকুন। যেগুলো যা সমস্যা হবে, যা প্রতিও যা সমস্যা আমাকে সব জানাবেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে আজ ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।